আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত ভিউয়ার, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আছি আমি গণিত ক্লাস নিয়ে। গণিত ক্লাসের আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা জানি বৃত্তস্থ কোণ কী। বৃত্তস্থ কোণ কী সেটা জানার জন্য আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। তোমাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি বোর্ডের মধ্যে একটি চিত্র এঁকে রেখেছি, একটা বৃত্ত এঁকে রেখেছি। বৃত্তটির নাম দিয়েছি এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তটির কেন্দ্র আছে, কেন্দ্র মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন এই বৃত্তটার যে পুরা বাউন্ডারিটা আছে, বৃত্তাকার যেই রেখাংশটা আছে, এই পুরা বাউন্ডারি বা দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। আর পরিধির যে কোনো অংশ, পুরো পরিধিটা হলে বাউন্ডারির দৈর্ঘ্যটারে বলা হবে বৃত্তের পরিধি, আর পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তের চাপ। সে অনুযায়ী এ বি একটি বৃত্তের চাপ, এ বি হলো কেন্দ্রবিশিষ্ট বৃত্তের চাপ, বিসি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের চাপ, এসিও ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের চাপ। অনুরূপভাবে এ বি সি একটি চাপ হবে, এসি বি একটি চাপ হবে। বিভিন্নভাবে এটার চাপে বিভক্ত করা যায়। স্নেহের শিক্ষার্থীরা, এবার এই একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দুইটাই থাকতে পারে, আবার ভিন্ন চাপের ওপরও থাকতে পারে। তো আমরা যে আলোচনাটা করতে চাই সেটা হলো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ নিয়ে, এবং এ সম্পর্কিত উপপাদ্য আছে। একটি উপপাদ্য, প্রথম উপপাদ্যটি আজকে আমরা প্রতিষ্ঠা করব অষ্টম অধ্যায়ের, অবশ্যই অষ্টম অধ্যায়ের উপপাদ্য নিয়ে আলোচনা করব। কত আলোচনা করবো সেটাও আমরা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো বিসি চাপের ওপর আমরা দুটি কোণ আঁকবো, একটা কেন্দ্রে আর একটা বৃত্তে। কেন্দ্রস্থ কোণ কিভাবে আঁকা যায়? বি বিন্দু থেকে কেন্দ্র ও পর্যন্ত একটা রেখাংশ নিব, বি বিন্দু থেকে কেন্দ্র ও পর্যন্ত একটা রেখাংশ টানবো। আবার বি বিন্দু থেকে সি পর্যন্ত একটা রেখাংশ টানবো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এবার এই বিন্দুটার নাম দিলাম আমরা এ বিন্দু। বি থেকে এ পর্যন্ত যোগ করব, তার মানে এ বি, একটা রেখাংশ টানব। এসি একটা রেখাংশ টানবো, দুইটা রেখাংশ টানলাম। টানার পর প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, আরেকটা কোণ উৎপন্ন হয়েছে বি বিন্দুতে। এ বিন্দুতে দুইটি কোণ উৎপন্ন হয়েছে। ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, ও বিন্দুতে যেই কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটিকে আমরা একটা বৃত্তচাপ দিয়ে প্রকাশ করব, দেখিয়ে দিব, তাহলে কোণটা বুঝতে তোমাদের সুবিধা হবে। বিসি চাপের উপর দণ্ডায়মান ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটা হলো এটা, এই কোণটা। আবার এ বিন্দুতে বিসি চাপের উপর দণ্ডায়মান এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, একটা হলো, প্রথম কোণটা হলো উপরে এ বিন্দুতে যে কোণটি উৎপন্ন হলো সেই কোণটির নাম হলো বি এ সি। এই বি এ সি কোণটা বিসি চাপের উপর দণ্ডায়মান বা অবস্থিত। আবার বি ও সি, এই কোণটা কেন্দ্রের মধ্যে অবস্থিত বা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, কিন্তু কোণটি বিসি চাপের উপর দণ্ডায়মান। তো বিসি চাপের উপর দুইটি কোণ হলো, একটা কোণ কেন্দ্রে আর একটা কোণ বৃত্তে। তাহলে বৃত্তের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোনো চাপ, এখানে বিসি চাপ,
এই বিসি চাপ বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে। বি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করব, সি বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করব, যোগ করার পর কোণ বিওসি উৎপন্ন হলো। এই কোণ বিওসিটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ? সেটা হলো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে এ বিন্দুতে বিসি চাপের উপর দণ্ডায়মান বি বিন্দু থেকে এ পর্যন্ত রেখাংশ টানবো বা যোগ করব, আবার সি বিন্দু থেকে এ পর্যন্ত যোগ করব, ফলে এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে। ওই কোণটার নাম হলো কোণ বি এ সি। এই কোণ বি এ সি হলো বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে দুটি কোণ দুই জায়গায় অবস্থিত, একটা কোণ কেন্দ্রে অবস্থিত আর আরেকটা কোণ বৃত্তে বা পরিধির উপরে অবস্থিত। এই নামের উপর কোথায় কোণ উৎপন্ন হয়, ওই যে জায়গায় কোণ উৎপন্ন হয় ওই স্থানের উপর ভিত্তি করে কোণের নামকরণ হয়। যদি কোণটা কেন্দ্রে উৎপন্ন হয় তাহলে সেটার নাম হয়ে যায় কেন্দ্রস্থ কোণ, আর যদি কোণটা বৃত্তের উপর অবস্থিত হয় তাহলে কোণটার নাম হয় বৃত্তস্থ কোণ। তাহলে আসো কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা কি হবে সেটা আমরা একটু দেখে নিই। কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা। স্নেহের শিক্ষার্থীরা, বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ হলো বৃত্তের কোনো চাপ দ্বারা বৃত্তের বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ। বৃত্তের কোনো চাপ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের এই বিসি চাপ পরিধির উপরে, পরিধি হলো এই বাউন্ডারির উপরে এ বিন্দুতে কোণ উৎপন্ন করেছে, সেই কোণটির নাম হলো কোণ বি এ সি। তাহলে কোণ বি এ সি কে বলা হবে বৃত্তস্থ কোণ। আবার বৃত্তের বিসি চাপ বৃত্তের কেন্দ্র ও বিন্দুতে কোণ বি ও সি উৎপন্ন করেছে, অর্থাৎ বৃত্তের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোনো চাপ কেন্দ্রস্থ কোণের সংজ্ঞা তাহলে কি হবে, যে বৃত্তের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। স্নেহের শিক্ষার্থীরা, তাহলে আমরা দুটি সংজ্ঞাই জেনে নিলাম। বৃত্তের কোনো চাপ বৃত্তের পরিধির উপর যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তস্থ কোণের আরও একটা নাম হতে পারে, সেটা হলো পরিধিস্থ কোণ। আর বৃত্তের কোনো চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। দুটি কোণ চিত্রের মধ্যে একটু খেয়াল করলে বুঝতে পারো, বোঝাই যায় যে বি ও সি এই কোণটা একটু বেশি, চাপটা বড়, অর্থাৎ কোণের ডিগ্রি পরিমাপটা বেশি হবে। আর কোণ বি এ সি এই কোণের ডিগ্রি পরিমাপটা কম হবে। আমরা যদি চাঁদা দিয়ে মাপি তাহলে এই কোণটার মাপ কত ডিগ্রি হয়? আমরা যদি চাঁদা দিয়ে কোণটা মাপি তাহলে কোণটা মাপলে কত ডিগ্রি পাই দেখি। এই কোণটা পেলাম 90, 110, 20, 30, 32 ডিগ্রি, 132। একশো 32 ডিগ্রি, আর এটা হলো 60, 65, 66 ডিগ্রি। তাহলে দেখো বিসি চাপের পর দুইটি কোণ আছে, একটি কোণ কেন্দ্রে আছে, সেই কোণটা কেন্দ্রস্থ কোণটার পরিমাপ আমরা চাঁদা দিয়ে মাপলাম। কেন্দ্রস্থ কোণ হলো কোণ বি ও সি, এই কোণটার মান পেলাম 132 ডিগ্রি। 132 ডিগ্রি ইংলিশে লিখি 132 ডিগ্রি। অপরপক্ষে বৃত্তস্থ কোণ বিএসি, কোণ বিএসি এই কোণটার মান পেলাম 66 ডিগ্রি। তাহলে এই 32 ডিগ্রি যদি আমরা অর্ধেক করি তাহলে হাফ ইন্টু 66 ডিগ্রি 132 ডিগ্রি, অর্থাৎ 132 ডিগ্রির অর্ধেক হলো 66 ডিগ্রি। তাহলে 132 ডিগ্রি হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো অর্ধেক, 66 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু 132 ডিগ্রি। তাহলে এই বৃত্তস্থ কোণ হলো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণটা উপরে, এটা হলো এই কোণটার পরিমাপ পেয়েছি আমরা 66 ডিগ্রি। আর কেন্দ্রস্থ কোণের পরিমাপ পেয়েছি আমরা 132 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, 66কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 6 দুগুণে 12 আর 1 13। তার মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। এই যে তাদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখন আমরা প্রতিষ্ঠা করব যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করব। তাহলে চলো আজকে আমরা বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটি প্রতিপাদন করি। এটা হলো উপপাদ্য 20। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। যদি কেন্দ্রস্থ কোণ আগে দিই তাহলে কেন্দ্রস্থ কোণ যেহেতু বেশি তাহলে হবে দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সম্পর্কটি আজকে আমরা প্রতিপাদন করব বা প্রমাণ করব। দ্বিগুণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকার জন্য একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের মধ্যে একটি চাপ নিতে হবে। এই চাপের নাম দিলাম বিসি চাপ। বিসি চাপের উপর দুটি কোণ নিতে হবে, একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ। বৃত্তের কেন্দ্রের একটা নাম দিতে হবে ও, অর্থাৎ এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বি থেকে ও পর্যন্ত যোগ করব, তাহলে একটা, আবার সি থেকে ও পর্যন্ত যোগ করব, আরেকটা রেখাংশ পাবো। এই দুইটি রেখাংশ ও বিন্দুতে একটি কোণ উৎপন্ন করলো, সেই কোণটার নাম হলো কোণ বি ও সি। এটাই হলো কেন্দ্রস্থ কোণ। আবার বি থেকে, এই বিন্দুটার নাম এ বিন্দু, বি থেকে এ পর্যন্ত যোগ করব, আবার বি থেকে এ থেকে সি পর্যন্ত যোগ করব। যোগ করলাম। যোগ করার পর এ বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হলো বিএসি। আর ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হলো বিওসি। দুটি কোণ, একটি কোণ ও বিন্দুতে উৎপন্ন হয়েছে, কেন্দ্রে উৎপন্ন হয়েছে, এই জন্য কোণ বিওসিটা হলো কেন্দ্রস্থ কোণ। আর এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা বৃত্তের উপর বা বৃত্তের পরিধির উপর উৎপন্ন হয়েছে, যার দরুন কোণ বিএসি কোণটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে প্রমাণ হবে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা বিশেষভাবে বর্ণনাটা করব, তাহলে সেটাই হয়ে যাবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা, প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ নির্বাচনটা আমরা লিখব চিত্রের নিচে দিয়ে। আমরা এই ভোটে লিখতে চাই বিশেষ নির্বাচনটা।
বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন চিত্রের নিচে দিয়ে লিখবা। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে বা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান বিসি এর উপর দণ্ডায়মান বিসি চাপের উপর দণ্ডায়মান প্রিয় শিক্ষার্থীরা কয়টি কোণ আছে? বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটি কোণ, একটা হলো বিওসি আর একটা বিএসি। বিওসিটা হলো কেন্দ্রস্থ কোণ আর বিএসি কোণটা হলো বৃত্তস্থ কোণ। আমার প্রশ্নের মধ্যে যেহেতু আগে কেন্দ্রস্থ কোণ আছে, আমি কেন্দ্রস্থ কোণের নামটা আগে উল্লেখ করব। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নামটা আগে উল্লেখ করব। কেন্দ্রস্থ কোণের নাম হলো কোণ বিওসি ও বৃত্তস্থ কোণের নামটা পরে উল্লেখ করব, যেহেতু প্রশ্নে বৃত্তস্থ কোণের নামটা পরে আছে। বৃত্তস্থ কোণ বিএসি। এখন এই দুইটি কোণের মধ্যে সম্পর্কটা কি সেটা উল্লেখ করতে হবে। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। তারপরে অঙ্কন। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কনটা কি হবে? অঙ্কন হলো এই এ ও যোগ করব, এ ওকে বর্ধিত করে দিব। এ ও যোগ করব, কেন্দ্র ও এটা, এ ও যোগ করি এবং এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি। এটাই হলো অঙ্কন। তাহলে এ ও যোগ করলাম, এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করব। অঙ্কনটা আমি এই পাশে লিখতে পারি। অঙ্কন এ ও যোগ করি, এ কমা ও যোগ করি, এ ওকে ডি পর্যন্ত বর্ধিত করি, তারপরে প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণের মধ্যে যখন এ ও যোগ করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম, এ ও ডি রেখাংশের দুই পাশে দুটি ত্রিভুজ হয়ে গেছে। একটি ত্রিভুজের নাম হলো এওবি ত্রিভুজ, আর একটি ত্রিভুজের নাম হলো এওসি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজের মধ্যে ও এ বৃত্তের একটি ব্যাসার্ধ, ওবি বৃত্তের একটি ব্যাসার্ধ, ওসি বৃত্তের একটি ব্যাসার্ধ, তিনটি ব্যাসার্ধ একই বৃত্তের, যার জন্য ও এ সমান ওবি সমান ওসি। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে আমরা এটা লিখতে পারি ধাপ 1 যে ও এ সমান ওবি সমান ওসি। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে সমান লিখতে পারি, একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে। স্নেহ শিক্ষার্থীরা, এই ওড বৃত্তের এই বাম পাশে, আমার হাতের বাম পাশে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার নাম হলো এ ও বি ত্রিভুজ। বাম পাশে যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটির নাম হলো এ ও বি ত্রিভুজ। এই ত্রিভুজের এই ও এ বাহু ও বি বাহুর সমান। তাহলে আমরা লিখব ধাপ 2। আমি অঙ্কনের এই অংশটুকু মুছে দিব, তারপরে এখানে ধাপ 2 লিখব। ধাপ 1 হয়ে গেল। ধাপ 2, ত্রিভুজ এ ও বি ও এ সমান ও বি। এই ও এ বাহু ও বি বাহুর সমান। আগেই বলেছি কেন সমান।
ও এ সমান ও বি। স্নেহের শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই জানো যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে বাহু দুটির বিপরীত কোণ দুটি পরস্পর সমান হয়। যেহেতু ও এ বাহু সমান, তাহলে ও এ বাহুর বিপরীত কোণ, ও এটা বাদ দিলে অপর দুই বাহু নিয়ে যে কোণ হয়েছে বি বিন্দুতে, সেই কোণটার নাম হলো ও বি এ। ও এ বাহুর বিপরীত কোণের নাম ও বি এ। এই কোণটা হবে ওবি বাহুর বিপরীতে যেই কোণ আছে ওই কোণের সমান, ওবি বাহুর বিপরীত কোণের সমান। তাহলে ওবি বাহুটা এই যে নিচে আছে, এই ওবি বাহুটা বাদ দেওয়ার পর এই ত্রিভুজের ও এ এবং এ বি এই দুই বাহু এ বিন্দুতে যেই কোণ উৎপন্ন করেছে ওই কোণটার নাম হলো ও এ বি। এই কোণটার সমান হবে কোণ ও এ বি এর সমান। তার অর্থ দাঁড়ালো যে কোণ ও বি এ, এই যে ও বি এ কোণটা কোণ ও এ বি কোণের সমান, এই কোণটার সমান, এই কোণটার সমান। একইভাবে আমরা, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার এই ত্রিভুজটারই এ ও বি ত্রিভুজের এই ও এ বাহুকে বর্ধিত করছি আমরা কত পর্যন্ত, ডি পর্যন্ত। ডি পর্যন্ত বর্ধিত করার কারণে নিচের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণটার নাম হলো বিওডি। এই বিওডি কোণটা এ ও বি ত্রিভুজের ভিতরে নয়, বাহিরে, যার দরুন এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। এখন এটার আমরা দাব 3 দিতে পারি। দাব 3, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণটা, সামনে জায়গা থাকলে সামনে লিখবো, আমি এখানে লিখি। বহিস্থ কোণটার নাম হলো কোণ বিওডি। বহিস্থ কোণ বিওডি সমান, কোন ত্রিভুজের যদি একটি বাহুকে বর্ধিত করা হয় তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলে বহিস্থ কোণ। এভাবে যদি তুমি কোনো ত্রিভুজকে বাড়াও তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো ত্রিভুজের বাহিরে কোণ, এজন্য এটার নাম হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হলো তার সাথে যে অন্তস্থ কোণ আছে এটা বাদ অপর দুইটি অন্তস্থ কোণের যোগফলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিওডি কোণটা হবে এই বিওডি এর সাথে ভিতরে যেই কোণ আছে এই কোণটা বাদ, এই বি বিন্দুতে যে কোণ হয়েছে আর এ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে এই দুটি কোণের যোগফলের সমান হবে বিওডি কোণের মান। তার মানে একটা হলো কোণ ও এ বি আর একটা হলো কোণ ও বি এ। তাহলে আমরা লিখতে পারি কোণ বিওডি সমান কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, ও বি এ। প্রিয় শিক্ষার্থীরা, কোণ ও এ বি যা আছে তাই লিখলাম। আর কোণ ও বি এ চিত্রের মধ্যে একটু দেখো, ও বি এ, এই ও বি এ কার সমান, কোণ ও এ বি এর সমান। এটা আমরা আগে লিখেছি, কোণ ও বি এর সমান কোণ ও এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ ও এ বি, এই মানটা বসিয়ে দিলাম। তাহলে ও এ বি এর সাথে যদি আরেকটা ও এ বি যোগ করি তাহলে কয়টা ও এ বি হয়, কোণ দুইটা ও এ বি হয়, টু কোণ ও এ বি। তার অর্থ দাঁড়ালো যে কোণ বিওডি চিত্রের মধ্যে দেখি, কোণ বিওডি এই কোণটা হলো, এই কোণটার পরিমাপ হলো কোণ ও এ বি এর কয় গুণ, দ্বিগুণ। ও এ বি এই কোণটার দ্বিগুণ। ও এ বাহুকে বর্ধিত করার কারণে ত্রিভুজ এ ও বি এর যে বহিস্থ কোণ উৎপন্ন হলো সেই বহিস্থ কোণ হলো ও এ বি এর দ্বিগুণ। একইভাবে এই যে সিওডি এই কোণটাও অনুরূপভাবে প্রমাণ করা যাবে যে কোণ সিওডি এর মান কোণ ও এ সি এর দ্বিগুণ। যেহেতু একই রকম বর্ণনা, এই জন্য আর এটা আবার এরকম 2 ধাপ 3 ধাপে লিখতে হবে না, লেখা যাবে অনুরূপে প্রমাণ করা যায় যে বা অনুরূপে। তাহলে আমরা এখানে পেলাম কোণ বিওডি কার সমান, কোণ বিওডি পেলাম কোণ ও এ বি এর দ্বিগুণ। অনুরূপে কোণ সিওডি সমান টু কোণ সিওডি হবে কোণ ও এ সি এর দ্বিগুণ, টু কোণ ও এ সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আগেরটার যদি 1 নং সমীকরণ দিই আর এইটাকে যদি 2 নং সমীকরণ দিই, এবার 1 আর 2 যদি যোগ করি, বিওডি এর সাথে সিওডি যোগ করলে কেন্দ্রস্থ কোণ বিওসি হয়ে যাবে। তারপরে ও এ বি এর দ্বিগুণের সাথে ও এ সি কোণের দ্বিগুণ যদি যোগ করি তাহলে বিএসি কোণের দ্বিগুণ হয়ে যাবে। সেজন্য আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 এখন কি করব, যোগ করব। সেটা চতুর্থ ধাপে চলে যাবে, ধাপ
4। আর যদি ধাপ 4 না দিই কোনো সমস্যা নেই, আমরা একই ধাপের মধ্যে লিখতে পারি। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, একই ধাপে লিখে দিই। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে দুটি সমীকরণ যখন যোগ করা হয় তখন বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হয়, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হয়। 1 এর বাম পক্ষে আছে কোণ বিওডি, 2 এর বাম পক্ষে আছে কোণ সিওডি। কোণ বিওডি এর সাথে যোগ হয়ে যাবে কোণ সিওডি। এই বাম পক্ষ যোগ হলো। এবার 1 এর ডান পক্ষের সাথে সমীকরণ 2 এর ডান পক্ষ যোগ হবে। 1 এর ডান পক্ষে 2 আছে, 2 এর ডান পক্ষে 2 আছে, তাহলে আমরা 2টা কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে আনকমন থাকে কোণ ওএবি, তার সাথে যোগ হবে কোণ ওএসি। তাহলে 2 কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে আনকমনটা লিখতে হবে কোণ ওএবি প্লাস কোণ ওএসি, ওএসি। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা একটু চিত্রের মধ্যে চলে যাই যে কোণ বিওডি আর কোণ সিওডি কোনটা। কোণ বিওডি এই কোণটা, তার সাথে সিওডি এটা, তাহলে এই পুরা কোণটা হয়ে গেল। এই পুরা কোণটার নাম বি দিয়ে শুরু করব, ও এর উপর দিয়ে সিতে চলে যাব। তাহলে কোণ বিওসি, দুটি কোণের যোগফল হয়ে গেল কোণ বিওসি সমান 2/2। ওএবি এর সাথে ওএসি যোগ করবা, ও এ বি অর্থাৎ ও এর একাংশের এই বাম পাশের কোণটা, আর ও এ সি যোগ করতে হবে। তাহলে এই দুইটা মিললা পুরা এ বিন্দুর সবটা কোণ হয়ে গেল, সেই কোণটার নাম হলো বিএসি, কোণ বিএসি। স্নেহ শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। আমাদের বিশেষ নির্বাচনটা কি ছিল, যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 2 কোণ বিএসি। তাহলে আমরা প্রমাণ করলাম যে কোণ বিওসি মানে কেন্দ্রস্থ কোণ আর বিএসি মানে বৃত্তস্থ কোণ, তাই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলো কেন্দ্রস্থ কোণ। এ থেকে আমরা প্রমাণ করলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন যদি তোমাকে বলা হয় যে প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কোনো সমস্যা নাই, একবারে একই বর্ণনা, শুধু এখানে আসা এটুক ঠিক থাকবে। এখানে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ বিওসি মানে কেন্দ্র বৃত্তস্থ কোণটার নাম আগে লিখতে হবে। তো বৃত্তস্থ কোণটা চিত্রের মধ্যে কোনটা আছে, বৃত্তস্থ কোণ আছে বিএসি, তাহলে আগে লিখতে হবে কোণ বিএসি। যেহেতু অর্ধেক তাহলে হবে সমান হাফ। হাফ কার হাফ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণটার নাম হলো বিওসি। তাহলে কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি, এটা প্রমাণ করবা। আর একবারে প্রমাণের অঙ্কন ঠিক আছে, প্রমাণ ঠিক আছে, সব ঠিক আছে, এই লাইন পর্যন্ত ঠিক আছে, একটা লাইন বাড়তি হবে, এটা তখন এটা হয়ে যাবে বা, আর 2 যেহেতু এখানে গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ কোণ বিওসি সমান বিএসি। তার মানে ডিরেক্টলি লিখে দিলেই চলবে যে কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি, তখন একটা লাইন বাড়তি হবে। সেটাই তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, যে প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটা বাড়ির কাজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যেহেতু নবম ও দশম শ্রেণীর, আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ সম্পর্কিত আলোচনা এবং এই জাতীয় একটি উপপাদ্য 20, এই পড়াটি নবম শ্রেণীর নতুন সিলেবাস, অর্থাৎ 1 মাসের যে সিলেবাস দেওয়া হয়েছে, 30 দিনের সিলেবাস দেওয়া হয়েছে, সেই সিলেবাসের অন্তর্ভুক্ত। এই সিলেবাসের উপর অ্যাসাইনমেন্ট থাকতে পারে, অ্যাসাইনমেন্ট আবার কোনটা নির্দিষ্ট সেটা আগে থেকে বলা যাবে না। তারপর যদি অ্যাসাইনমেন্ট এটা হয়, অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপরে প্রথমে শিরোনামটা লিখতে হবে, যেই বিষয়টা দেওয়া থাকে। তোমার যদি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে তাহলে প্রশ্নটা তুমি তুলতে পারো, কোনো সমস্যা নেই তুললে, আর যদি না তোলো তাও কোনো সমস্যা নেই, উত্তরগুলি লিখে গেলেই চলবো। পরীক্ষার খাতা যেভাবে লিখো, উত্তর যেভাবে লিখো, অ্যাজ ইউজুয়াল তুমি সেভাবে লিখবা। তবে অ্যাসাইনমেন্ট লেখার একটা সিস্টেম হলো, সুন্দর সিস্টেম হলো, খাতাটাকে সুন্দর করে মার্জিন করতে হবে, কালার পেপার দিয়ে মানে কালো কালির কলম দিয়ে মার্জিন করলা, সিগনেচার পেন দিয়ে মার্জিন করলা, নর্মালভাবে মার্জিন করলেও কোনো সমস্যা নাই, মার্জিন করবা। মার্জিন করার পর মার্জিন আবার বিভিন্নভাবে করা যায়। তুমি যদি মার্জিন চারপাশ থেকে করো, এভাবে মার্জিন করো খাতাটার, এই খাতা
মানে এটা একটা কাগজ, এই কাগজটার ভিতর দিয়ে যদি তুমি চারদিক থেকে এভাবে একটু বাদ দিয়ে মার্জিন করো তাইলেও কোনো সমস্যা নেই। আবার যদি তুমি মনে করো এই স্টাইলে মার্জিন করো, যেটারে পুরো এখানে মিলিয়ে ফেললাম, এটা এভাবে মিলিয়ে ফেললাম, এইভাবে মার্জিন করলেও কোনো সমস্যা নাই। মার্জিন দুইভাবেই করা যাবে। মার্জিন করার পর শিরোনামটা উপরে লিখবা। শিরোনাম মানে তোমাকে যে কাজটা অ্যাসাইনমেন্টটা দিছি সেটা লিখলা। লেখার পর তারপরে তুমি উত্তরগুলি লেখলা। যখন আলাদা কোনো পয়েন্ট থাকলো বা কয়ের উত্তরটা শেষ করলা, কয়ের উত্তরটা শেষ করার পর একটা স্পেস দিবা, দুই লাইনের একটা স্পেস দিবা বা 3 লাইনের একটা স্পেস দিবা, দিয়ে আবার ক্ষয়ের উত্তরটা লিখবা। লেখা এভাবে সবগুলি উত্তর লিখবা। স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে বলছি, অ্যাসাইনমেন্ট লেখার সুনির্দিষ্ট নিয়ম, স্পেশাল এরকম কোনো নিয়ম নেই। সাধারণত অ্যাসাইনমেন্টগুলি 1 পেজে লিখতে হয়। আর যদি কেউ উভয় পেজে লেখে কোনো সমস্যা নাই। অ্যাসাইনমেন্ট সাধারণত শিট আকারে তৈরি করতে হয়, সিঙ্গেল পেজ। তুমি যদি একবারে খাতা শিট করে নাও সেটাও কোনো সমস্যা নাই। তোমার মূল কাজটা হলো, তুমি অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ, তুমি কাজটা করতে পারছো কিনা, জমা দিতে পারছো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এটাকে তুমি কত সুন্দর করতে পারো সেটাই হলো দেখার বিষয়। আর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে শুধু জাস্ট এটা আমি আরেকজনেরটা দেখে লিখলাম সেটা না, তুমি নিজে চেষ্টা করবা, উত্তর মেন বইয়ে খুঁজবা, তারপরে বিভিন্ন সহায়ক বইয়ে খুঁজবা, ইন্টারনেটে খুঁজবা, খুঁজা উত্তরটা বের করে, অর্থাৎ ইন্টারনেটে উত্তরটা আছে কিনা সেটা না, মানে এই রেফারেন্সের ধরো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এগুলির ধারণাগুলি ক্লিয়ার হয়ে নিলা। ক্লিয়ার হয়ে তারপরে সেটার বর্ণনা দিলা, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি যেমন এখানে তোমার নাম দিয়েছি এবিসি বৃত্ত, তুমি নামটা এখানে চেঞ্জ করে দিতে পারো, চেঞ্জ করে দিয়ে তুমি প্রমাণ করতে পারো। তুমি একই ধরনের বাসায় যখন কাজ করবা, একই ধরনের ছোট বিভিন্ন ব্যাসার্ধের কতগুলি বৃত্ত আঁকলা, কতগুলো চাপ নিলা, চাপ নিয়ে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ নিলা। নেওয়ার পর তারপরে তুমি কি করলা, কেন্দ্রস্থ কোণ চাঁদা দিয়ে মাপলা, বৃত্তস্থ কোণ মাপলা। মাপলে দেখা যাবে যে প্রতিবারই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়। সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছা যায় যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আসলে যারা ইয়ে করছে তারা এইভাবেই করছে। তো অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমার যে কাজগুলি, সেই কাজগুলি তুমি ধারাবাহিকভাবে করবা, কাজটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবা। খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখবা, মানে অ্যান্সার শিটটা নিট অ্যান্ড ক্লিন রাখবা, সেভাবে চেষ্টা করবা। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, আমি বাড়ির কাজটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। বাড়ির কাজ দেওয়ার সাথে সাথে তারপরে তোমাদের আজকের ক্লাস শেষ হবে। প্রথমে আমি বোর্ডটি মুছে নিব, তারপরে বাড়ির কাজটা দিতেছি। আজকের বাড়ির কাজ, প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। স্নেহের শিক্ষার্থীরা, কোভিড-19 পরিস্থিতিতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তোমাদের জীবনের নিরাপত্তার জন্য, শিক্ষকদের জীবনের নিরাপত্তার জন্য। তোমরা বাসায় থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। যদি বাসা থেকে বের হতে হয় কোনো কাজে, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অচিরেই আমরা তোমাদের সাথে ফেস টু ফেস ক্লাস নিব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।
খুদা হাফেজ।